আজকের পর্বে আমরা দেখব ব্লার পাজল ড্রামার ৭ থেকে ৯ নম্বর এপিসোড। একের পর এক অদ্ভুত খুনের ঘটনা ঘটে চলেছে। প্রতিটি ঘটনার পর একজন নির্দিষ্ট মেয়ে খুনির কাছ থেকে একটি রহস্যময় ধাঁধা পায়। ধাঁধার উপর অদ্ভুত আর রহস্যময় ছবিগুলো যেন একের পর এক অজানা আর ভয়ানক অতীতকে তুলে ধরছে। বেশ কয়েক দিনের তদন্তের পর ইলু ইউহানকুয়ান বুঝতে পারে যে ৪টি ধাঁধার খুনের ঘটনার মধ্যে ৩টি শিকার দুইজি চেং একক শহর নামক একটি বিলাসবহুল ভিলার সাথে যুক্ত ছিল। সঠিকভাবে বলতে গেলে নিহত মিসলি, জিয়াং আর প্রেসিডেন্ট ডং পর্যায়ক্রমে দুইজি চেংয়ের একটি নির্দিষ্ট বাড়ির মালিক হয়েছিল। প্রশ্ন হল, জিয়াং আর মিসলি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, তাই বাড়ির মালিকানা পরিবর্তন স্বাভাবিক, কিন্তু প্রেসিডেন্ট ডং ক্যান বিনা কারণে জিয়াংকে বাড়িটি হস্তান্তর করে। আরও অদ্ভুত ব্যাপার হল, তিনজনের বাড়ি হস্তান্তরের সময় ব্যবধান খুবই কম ছিল। প্রায় ১ বা ২ মাসের মধ্যেই তারা একে অপরের কাছে বাড়িটি হস্তান্তর করে, যেন তাদের মধ্যে কোনো গোপন চুক্তি ছিল। সবচেয়ে বোধগম্য নয় বিষয়টি হল, ইলুয়ের চাচা এই ধারাবাহিক হত্যাকাণ্ডে কি ভূমিকা পালন করছে। কারণ চাচা ছিল এই ধারাবাহিক মামলার প্রথম শিকার। হানকুয়ান বিশ্বাস করে যে তার নিজের পুলিশ বিভাগই এই মামলার কেন্দ্রবিন্দু। দুইজি চেং পুলিশ বিভাগের আওতাধীন এলাকায় অবস্থিত। ১০ বছর আগে ইলুয়ের চাচা পুলিশ বিভাগের প্রধান ছিল। মামলার পরিস্থিতি পরিষ্কার করার জন্য ইলু আর হানকুয়ান দুটি দলে বিভক্ত হয়। ইলু একজন মনোবিজ্ঞানীর সাথে দেখা করতে আসে। একের পর এক ঘটনা তাকে বিশ্বাস করতে বাধ্য করে যে তার চাচা হেতো তিনি যেমনটি ভাবতেন তেমন নন, তিনি কেবল এড়িয়ে যাচ্ছে। ডাক্তার ইলুয়ের কাছেও স্বীকার করে যে তারও এমন কিছু জিনিস আছে যা তিনি এড়িয়ে যেতে চায়। হানকুয়ান সিউল মেট্রোপলিটন ইনভেস্টিগেশন টিমের প্রধানের সাথে দেখা করতে আসে। প্রধান মনে করে যে ইলুয়ের চাচা ছিলেন সেই সময়ের সবচেয়ে তরুণ প্রধান আর তিনি মামলা সমাধানে খুব দক্ষ ছিল, কিন্তু একটি মেয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক হত্যা মামলায় তিনি দুর্বল অভিনয় করছিল এবং অর্ধতনদের দ্বারা বরখাস্ত হয় আর পদত্যাগ করে। চাচার সম্পর্কে আরও জানার জন্য হানকুয়ান আর ইলু ডেটাবেজে যায় আর সেখানে একটি বিশেষ মামলা খুঁজে পায়। মামলায় নিহতদের পরিবারের সদস্যরা একজন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির অভিযোগ করে। আপাতদৃষ্টিতে একটি সাধারণ মামলা মনে হলেও এটি ৩ মাসেরও বেশি সময় ধরে চলেছিল আর অবশেষে জড়িত সাংবাদিক নির্দোষ প্রমাণিত হয়। ইলু সন্দেহ করে যে তার চাচার পদত্যাগের আসল কারণ হয়তো এই মানহানির মামলাটি ধামাচাপা দেওয়া ছিল। সেদিন দুজনেই নিহতদের পরিবারের সদস্যের সাথে দেখা করতে আসে। তিনি ছিল মেয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক হত্যা মামলার শেষ শিকারের ভাই। লোকটি জানায় যে ১০ বছর আগে তার বোন খুন হওয়ার পর একজন অযৌক্তিক সাংবাদিক একটি নিবন্ধ লিখে তার বোনকে একটি কারাওকে বারের মেয়ে হিসাবে অপবাদ দেয়। পরবর্তীতে পুলিশ এই মানহানির অভিযোগকে গুরুত্ব দেয়নি, কিন্তু লি নামক সাংবাদিক রহস্যজনকভাবে আত্মহত্যা করে। হানকুয়ান তার সিনিয়রদের কাছ থেকে ১০ বছর আগের মামলার ঘটনাস্থলের ছবি পায় আর দেখতে পায় যে মৃত লি নামক সাংবাদিকের পাশে আরও একটি রহস্যময় ধাঁধা রয়েছে। যেহেতু ধাঁধা ছিল, তাই মামলাটি হত্যা হিসাবে চিহ্নিত করা হয়। এখন পর্যন্ত ঘটেছে ৫টি ধাঁধার খুনের ঘটনা। ছবির টাইমস্ট্যাম্প দেখায় যে লি নামক সাংবাদিকের মৃত্যুর সময় ইলুয়ের চাচার মৃত্যুর ৮ মাস আগে ছিল। ইলু বুঝতে পারে যে তার চাচার মৃত্যু প্রথম ঘটনা ছিল না, লি নামক সাংবাদিকের ঘটনাটিই প্রথম ছিল। সাধারণত খুনি প্রথম মামলায় ভুল করে, তাই লি নামক সাংবাদিকের মামলাটি তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। হানকুয়ান ধাঁধার মামলার সম্পর্ক বিশ্লেষণ করে দলের প্রধানের কাছে জমা দেয়, কিন্তু প্রধান মামলাটিকে দ্রুত চিহ্নিত করতে আগ্রহী নয়, বরং তিনি হানকুয়ানকে ইলুয়ের দিকে মনোযোগ দিতে সতর্ক করে। ইলু ডেটাবেজে লি নামক সাংবাদিকের মামলায় পাওয়া ধাঁধাটি খুঁজে পায়। ধাঁধায় একজন লোক ক্যামেরা নিয়ে ছবি তুলছে আর ব্যঙ্গাত্মকভাবে লোকটির চোখ সেলাই করা। হানকুয়ান তার সিনিয়রের কাছ থেকে জানতে পারে যে লি নামক সাংবাদিকের মামলার মূল দায়িত্বে ছিল লিয়াং নামক দলনেতা। এটি তাকে অত্যন্ত অবাক করে। এতদিন ধরে দলনেতা হানকুয়ানের চোখে একজন সৎ নায়ক ছিল, কিন্তু এখন সূত্রগুলি প্রমাণ করে যে দলনেতা আগে থেকেই ধাঁধার অস্তিত্ব সম্পর্কে জানত, কিন্তু কেন তিনি কখনো এটি উল্লেখ করেনি। হানকুয়ানের প্রশ্নের জবাবে লিয়াং নামক দলনেতা কোনো উত্তর দেয়নি, বরং তিনি আবার ইলুয়ের দিকে সন্দেহের তীর ছুড়ে দেয়। দলনেতার বর্ণনা থেকে হানকুয়ান জানতে পারে যে ইলু আর লি নামক সাংবাদিকের মামলার মধ্যেও সম্পর্ক রয়েছে। ১০ বছর আগে ঘটনার রাতে লি নামক সাংবাদিকের ছেলে উপরে তার বন্ধুদের সাথে গ্রুপ টিউটোরিয়াল ক্লাসে অংশ নিচ্ছিল, আর সেই বন্ধুদের মধ্যে একজন ছিল ইলু। সিসিটিভি ফুটেজ দেখায় যে অন্যান্য বন্ধুরা ঘটনার আগে অ্যাপার্টমেন্ট থেকে চলে গিয়েছিল, শুধুমাত্র ইলু অ্যাপার্টমেন্ট থেকে ঘটনার পরে চলে যায়। লি নামক সাংবাদিকের মামলার ৮ মাস পর চাচার মৃত্যু হয় আর ইলুয়ের অ্যালিবাইও অস্পষ্ট ছিল। লিয়াং নামক দলনেতা দাবি করে যে তিনি ধাঁধা সম্পর্কে কিছু বলেননি, কারণ তিনি শুরু থেকেই ইলুকে সন্দেহ করত। দলনেতার কথা শুনে হানকুয়ান অস্থির হয়ে পড়ে আর তার সঙ্গী ইলুয়ের প্রতি আবার সন্দেহ পোষণ করে। ইলু সেই ঘটনাটি মনে করে সেই রাতে টিউটোরিয়াল ক্লাসে অংশ নেওয়ার আগে তিনি অ্যাপার্টমেন্টে লি নামক সাংবাদিককে দেখেছিল। সাংবাদিক তখন কারো সাথে ফোনে কথা বলছিল আর খুব উত্তেজিত ছিল। তিনি ফোনের ওপারে থাকা ব্যক্তিকে একসাথে গৌরবময় সময় কাটিয়েছেন এই কথাটি বলেছিল। টিউটোরিয়াল ক্লাসের মাঝামাঝি সময়ে ইলু সময় কাটানোর জন্য ছাদে যায়, কিন্তু অপ্রত্যাশিতভাবে তিনি এমন একজন রহস্যময় ব্যক্তিকে দেখে যার মুখ দেখা যায়নি। অ্যাপার্টমেন্টে প্রবেশ করে আগের মতোই মামলাটি মনে করার পর ইলু বিভ্রান্তি দূর করে
করে তার চিন্তার জগতে প্রবেশ করে আর নিজেকে মামলায় ডুবিয়ে দেয়। তিনি বুঝতে পারে যে খুনির একমাত্র ভুল ছিল বিছানার পাশে রাখা ধাঁধাটি লক্ষ্য না করা। হানকুয়ান সেই পুরানো ঘটনা নিয়ে ইলুয়ের সাথে বিতর্ক করে যুক্তি দেখানোর পরিবর্তে ইলু সন্দেহের কেন্দ্রবিন্দু লিয়াং নামক দলনেতার দিকে ঘুরিয়ে দেয়। লি নামক সাংবাদিকের ধাঁধার মামলার বিষয়ে দলনেতা হয়তো অবিশ্বাস করার কারণে গোপন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কেন তিনি হানকুয়ানকে তার অধস্তন বলেনি? ইলু শান্ত কণ্ঠে বলে, হানকুয়ানকে সাবধানে ভাবতে হবে কাকে বিশ্বাস করবে। রাতে অনেক ভেবে হানকুয়ান ইলুয়ের সাথে যোগাযোগ করে, কিন্তু অপ্রত্যাশিতভাবে ফোনটি গিজোর পুলিশ তোলে। পুলিশ জানায় যে ইলু একটি হত্যা মামলার সন্দেহভাজন হিসাবে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর কিছুক্ষণ আগে ইলু লি নামক সাংবাদিকের কল রেকর্ড চেক করে বুঝতে পারে যে তার মৃত্যুর আগে তার শেষ কল ছিল একজন উ নামক ব্যক্তির সাথে। তাই আজ ইলু গিজোতে যায় উ নামক ব্যক্তির সাথে দেখা করতে, আর লি নামক সাংবাদিকের কথা তাকে বলে। সাংবাদিকের নাম শুনে উ নামক ব্যক্তির মনোভাব তাৎক্ষণিকভাবে তীক্ষ্ণ হয়ে ওঠে। কয়েক ঘন্টা পরে পথচারীরা ইলুকে একটি নৌকায় শক্তভাবে দড়ি টানতে দেখে, আর দড়ির নিচে ডুবে থাকা বস্তুটি ছিল উ নামক ব্যক্তির মৃতদেহ। এভাবে ইলুকে উ নামক ব্যক্তিকে হত্যার সন্দেহভাজন হিসাবে পুলিশ চিহ্নিত করে। জিজ্ঞাসাবাদের মুখে ইলু বরাবরের মতোই উত্তর দিতে অস্বীকার করে। হানকুয়ান গিজো পুলিশ বিভাগে ছুটে আসে, কিন্তু তার সঙ্গে ইলুয়ের কাছেও তিনি দৃঢ়ভাবে বলে যে সেই সময় কি ঘটেছিল তা ভুলে গেছে। হানকুয়ান গিজো পুলিশের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। তারা জানায় যে ঘটনাস্থলের প্রমাণ আর প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য সবই ইলুয়ের দিকে ইঙ্গিত করছে। এই বিষয়টি হানকুয়ানের পুলিশ বিভাগে জানাজানি হয়, আর লিয়াং নামক দলনেতা আর জুজান নামক দলনেতা উভয়েই গিজোতে ছুটে আসে ঘটনার তদন্তের জন্য। তারা জানতে পারে যে নিহত উ নামক ব্যক্তি রাজনৈতিক মহলে অত্যন্ত প্রভাবশালী ছিল, আর গিজোতে একজন শক্তিশালী ব্যক্তি ছিল। লিয়াং নামক দলনেতা ইলুকে জিজ্ঞাসাবাদ করে আর বিশ্বাস করে যে সে কিছু গোপন করছে কিনা, কিন্তু ইলু শান্ত থাকে আর লিয়াং নামক দলনেতাকে ইঙ্গিত করে যে আসল গোপনীয়তা তার মধ্যেই রয়েছে। ব্যক্তিগতভাবে দলনেতা বারবার হানকুয়ানকে সতর্ক করে যে ইলু অবশ্যই কিছু পরিকল্পনা করছে আর তাকে সাবধানে থাকতে বলে। ইলুকে সত্যি কথা বলানোর জন্য হানকুয়ান ইলুয়ের মনোবিজ্ঞানীর সাথে যোগাযোগ করে আর তাকে গিজোতে আসতে বলে। কিছুক্ষণ পর ইলুকে নিয়মিত মনোবিজ্ঞানীর পরামর্শদাতা মহিলা ডাক্তার ছাড়াও একজন হলুদ উপাধিধারী পুরুষ ডাক্তারও পুলিশ বিভাগে আসে। মিটিং শেষে ইলুয়ের অনুরোধে মহিলা ডাক্তার হানকুয়ানকে একটি নতুন অপরাধের ধাঁধা দেয়। ধাঁধার ছবিতে একজন পুরুষ হ্যামবার্গার খাওয়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। হানকুয়ান ইলুকে জিজ্ঞেস করে কবে তিনি এই ধাঁধাটি পেয়েছে। ইলু ব্যাখ্যা করার জন্য তাড়াহুড়ো করে না, বরং তিনি হানকুয়ানকে একটি ট্যাক্সির ভিজিটিং কার্ড দেয় আর তাকে তার অ্যালিবাই পরিষ্কার করতে বলে। হানকুয়ান খুব স্পষ্টভাবেই তদন্ত করে যে ঘটনার সময় ইলু গিজোর একটি ট্যাক্সিতে ছিল আর তাই হত্যা করা সম্ভব ছিল না। এর ফলে ইলুকে ছেড়ে দেওয়া হয়। হানকুয়ান এখনো বিভ্রান্ত যে ইলু কেন নিজেকে নির্দোষ প্রমাণ করেনি যখন তিনি হত্যাকারী ছিল না। ইলু ব্যাখ্যা করে যে তিনি এটি সাপকে গর্ত থেকে বের করে আনার জন্য করেছিল। এই ধাঁধাটি ইলু আর উ নামক ব্যক্তির দেখা করার পর হোটেলে ফিরে যাওয়ার সময় একটি ট্যাক্সিতে চড়ে যাওয়ার সময় কেউ একজন বাইকে করে এনেছিল। প্রশ্ন হলো অন্য পক্ষ কিভাবে জানত যে ইলু এই গাড়িতেই ছিল? নিষ্ক্রিয়তা কাটিয়ে সক্রিয় হওয়ার জন্য আর খুনিকে তার ভুল করার জন্য ইলু ইচ্ছাকৃতভাবে হত্যার দায় নিজের কাঁধে তুলে নেয়। তিনি নিশ্চিত যে খুনির এখনও তাকে প্রয়োজন। তাই যখন ইলু সন্দেহভাজন হিসাবে আটক হয় তখন গিজোতে তাকে মুক্ত করতে আসা ব্যক্তিদের মধ্যে অবশ্যই আসল খুনি ছিল। হানকুয়ান ছাড়াও ইলুকে দেখতে আসা এই দুজন ছিল লিয়াং নামক দলনেতা আর জুজান নামক দলনেতা, আর একজন পুরুষ ও একজন মহিলা মনোবিজ্ঞানী। ইলু দৃঢ়ভাবে বলে যে ধাঁধার মামলার খুনি এই চারজনের মধ্যেই একজন। চারজনের মধ্যে আসল খুনিকে খুঁজে না পেয়ে ইলু মহিলা ডাক্তারের ক্লিনিকে যায়। তার স্মৃতিতে বারবার মহিলা ডাক্তারের মুখ ভেসে আসে, যা অদ্ভুত। তিনি সন্দেহ করে যে তারা অনেক আগে থেকেই একে অপরের সাথে পরিচিত ছিল। সন্দেহভাজন হওয়ার বিষয়টি উপলব্ধি করার পরও মহিলা ডাক্তারের প্রতিক্রিয়া বরাবরের মতোই শান্ত থাকে। এরপর ইলু পুরুষ মনোবিজ্ঞানী ডাক্তার হুয়াংয়ের সাথে দেখা করতে যায়। তিনি স্পষ্টভাবে মনে করে যে ডাক্তার হুয়াং আগে মনোবিজ্ঞানের স্বতন্ত্র কেস নিয়ে কথা বলতে পছন্দ করত না, কিন্তু গিজো সেমিনারে আর সম্প্রতি ডাক্তার হুয়াং বারবার একটি এতিমখানার ছেলের নেতিবাচক মামলার কথা উল্লেখ করে। এটি ইলুকে গভীরভাবে অস্বাভাবিক মনে হয়। তবে মহিলা ডাক্তারের মতোই ইলুয়ের সন্দেহের প্রতি ডাক্তার হুয়াং শান্ত থাকে। হানকুয়ান দুই দলনেতা আর জুজান নামক দলনেতাকে গোপনে তদন্ত করার দায়িত্ব নেয়, বিশেষ করে প্রথমজনকে। লিয়াং নামক দলনেতার সাথে আগে কাজ করা পাশের পুলিশ বিভাগের সিনিয়ররা প্রকাশ করে যে লিয়াং নামক দলনেতার একজন ভাই বা বোন ছিল। 10 বছর আগে ইলুয়ের চাচার ঘটনার রাতে লিয়াং নামক দলনেতা দ্রুত একটি রেস্তোরাঁ থেকে চলে যায় আর বলে যে তার ভাই বা বোনের কিছু হয়েছে, আরও জরুরিভাবে সমাধান করা প্রয়োজন। হানকুয়ান সেই রেস্তোরাঁয় যায় আর অপ্রত্যাশিতভাবে বুঝতে পারে যে রেস্তোরাঁটি ইলুয়ের চাচার নিহত হওয়ার বাড়ি থেকে হেঁটে মাত্র 10 মিনিটের দূরত্বে। অন্য কথায় সেই রাতে দলনেতার ঘটনাস্থলে যাওয়ার যথেষ্ট সময় ছিল। ইলু আর হানকুয়ানের নিরলস তদন্তের কারণে পুলিশ বিভাগ ধাঁধার মামলাটিকে একটি ধারাবাহিক মামলা হিসাবে বিবেচনা করতে শুরু করে আর একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করে। এখন পর্যন্ত প্রথম
ঘটনায় লি নামক সাংবাদিক আর সম্প্রতি নিহত উ নামক ব্যক্তিসহ মোট 6 জন নিহত আর 6টি ধাঁধা রয়েছে টাস্ক ফোর্সের। মিটিং যে ইলু পুলিশ কর্মকর্তাদের কাছে ধাঁধা বিশ্লেষণ করে আর বিশ্বাস করে যে বর্তমান সূত্রগুলির ভিত্তিতে এটি নিশ্চিত করা যেতে পারে যে ধাঁধাগুলির ছবিগুলি 6 জন শিকারকে প্রতিনিধিত্ব করে 6টি ধাঁধা একত্রিত করলে একটি অসম্পূর্ণ বর্গক্ষেত্র তৈরি হয় আর 3টি ধাঁধা এখনও সম্পূর্ণ করার জন্য বাকি রয়েছে। স্পষ্টতই আরও 3টি খুনের ঘটনা ঘটবে। ইলু আর কৌশল টিমের সদস্যদের মধ্যে আলোচনা হয় আর একটি সন্দেহজনক দিক বুঝতে পারে 10 বছর আগে খুনি কেবল ঘটনাস্থলে ধাঁধা রেখে যেত, কিন্তু মিস লিয়ের ঘটনার পর থেকে কেন তারা ধাঁধা ইলুয়ের কাছে পাঠাতে শুরু করল? সদস্যরা অনুমান করে যে খুনি হয়তো 10 বছর পর এখন ইলুয়ের অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছে। অন্য কথায় অপরাধী এমন কেউ যাকে ইলু সম্প্রতি চিনেছে। অদ্ভুত ব্যাপার হলো গিজোতে ইলুকে দেখতে আসা 4 জনের মধ্যে কেউই এমন কেউ নয় যাকে তিনি সম্প্রতি চিনতে শুরু করেছে। ইলু হানকুয়ানের কাছে উ নামক ব্যক্তির সাথে তার কথোপকথনের কথা উল্লেখ করে তখন উ নামক ব্যক্তি ডুইচি চেং নামক বিলাসবহুল ভিলার কথা বলছিল। কাকতালীয়ভাবে ডুইচি চেং উ নামক ব্যক্তির নির্মাণ সংস্থা দ্বারা নির্মিত হয়েছিল। উ নামক ব্যক্তি এই নির্মাণ প্রকল্পের প্রধান দায়িত্বে ছিল। মামলাটি যখন ক্রমশ ধোঁয়াশায় আবৃত হতে থাকে তখন হানকুয়ান তার চাচাতো ভাই লিয়াং নামক দলনেতার দিকে নজর দেয়, যাকে তিনি সন্দেহ করে হানকুয়ানকে গোপনে তদন্ত করতে দেখে লিয়াং নামক দলনেতা অপ্রত্যাশিতভাবে ইলুয়ের কাছে আসে আর জানতে চায় 10 বছর আগে লি নামক সাংবাদিকের ঘটনার রাতে অ্যাপার্টমেন্টের ছাদে থাকা ইলু কিছু দেখেছিল কিনা। ইলু মিথ্যা বলে যে তিনি কিছুই দেখেনি, কিন্তু তার মনে লিয়াং নামক দলনেতার প্রতি সন্দেহ আরও বাড়ে। হানকুয়ান তদন্ত করে বুঝতে পারে যে ঘটনার দিন লিয়াং নামক দলনেতা গিজোতে ছিল, যেখানে উ নামক ব্যক্তি মারা যায়। সত্য উদ্ঘাটনের জন্য হানকুয়ান তার গোত্রের পুরানো ইয়েনকে সাহায্য করতে বলে। এর আগে পুরানো ইয়েন হানকুয়ানকে জানিয়েছিল যে প্রেসিডেন্ট ডোংয়ের মৃত্যুর ঘটনাস্থল পরীক্ষা করার সময় প্রেসিডেন্টের পায়ের নিচে একটি রুমাল অনুপস্থিত ছিল আর সন্দেহ করা হচ্ছে যে একজন পুলিশ কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে এটি তুলে নিয়েছিল। হানকুয়ান ইলুয়ের প্রোফাইলার দলনেতাকে নিয়ে আসে আর দলনেতাকে পুরানো ইয়েনকে সম্মোহন করতে বলে, এই আশায় যে এই পদ্ধতির মাধ্যমে পুরানো ইয়েন সেই দিন দেখা পুলিশ কর্মকর্তাকে মনে করতে পারবে। সম্মোহন কাজ করে পুরানো ইয়েন সেই পুলিশ কর্মকর্তার মুখ মনে করে, যিনি হানকুয়ানের সন্দেহভাজন লিয়াং নামক দলনেতা ছাড়া আর কেউ নয়। হানকুয়ান লিয়াং নামক দলনেতাকে মুখোমুখি করে, কিন্তু অপ্রত্যাশিতভাবে দলনেতা রুমাল বের করে নিজের অপরাধ স্বীকার করে। দলনেতার বক্তব্য অনুযায়ী তিনি ধাঁধার ধারাবাহিক মামলার খুনি, তিনি সবাইকে হত্যা করেছে আর তিনি ইলুকে ধাঁধা পাঠিয়েছে। হানকুয়ান কারণ জানতে চায়, কিন্তু দলনেতা বলতে অস্বীকার করে, বরং তিনি হানকুয়ানকে নিউজ বিভাগের লোকজনকে ডেকে আনতে বলে আর তখন তিনি সবকিছু ব্যাখ্যা করবে। হানকুয়ান তার স্মৃতিতে দলনেতার কথা বলে, যেখানে তিনি একজন বীর হিসেবে ভুক্তভোগীদের জন্য আর ন্যায় বিচারের জন্য লড়াই করত। তবে হানকুয়ান সাহস করে প্রশ্ন করলেও দলনেতা ভেতরের কারণ বলতে অস্বীকার করে। লিয়াং নামক দলনেতার কথা সত্যি কিনা তা পরীক্ষা করার জন্য ইলু বলে যে 10 বছর আগে তার চাচার ঘটনার সময় খুনি তার পিছনে ছিল আর তাকে নির্দেশ দিচ্ছিল। এই কথা শুনে দলনেতা সামান্য অস্থির প্রতিক্রিয়া দেখায়, যা ইলু দ্রুত ধরতে পারে আর এর মাধ্যমে নিশ্চিত হয় যে দলনেতা আসল খুনি নয়। পুলিশ কর্মকর্তারা লিয়াং নামক দলনেতার বাড়িতে আসে, কিন্তু দেখে যে তার বাড়িতে একদল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী বসবাস করে। পরবর্তীতে তদন্ত করে জানা যায় যে ছাত্রছাত্রীরা সবাই এতিম ছিল আর প্রাপ্তবয়স্ক আর কারণে এতিমখানা ছাড়তে বাধ্য হয়েছিল। লিয়াং নামক দলনেতা তার বাড়ি তাদের দিয়েছিল। ইলু দলনেতার আসল বাসস্থান খুঁজে পায়, যা একটি সাধারণ হোটেল। হোটেলের ভেতরে দলনেতা আর এতিমখানার বাচ্চাদের অসংখ্য গ্রুপ ছবি আর বড় হওয়ার পর বাচ্চাদের লেখা অসংখ্য ধন্যবাদপত্র রয়েছে। হানকুয়ান দলনেতার জেদ দেখে হতাশ হচ্ছে। ইলু তাকে সরাসরি সত্যের মুখোমুখি হওয়ার জন্য উৎসাহিত করে আর তাকে একটি এতিমখানায় নিয়ে যায়। দলনেতাও একসময় এতিম ছিল আর বহু বছর ধরে এখানে বসবাস করেছে। এতিমখানার ভেতরে দলনেতার পুরনো বন্ধু হানকুয়ান আর ইলুকে জানায় যে পুলিশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আগে লাজুক আর ভীতু। দলনেতার অনেক পরিবর্তন হয়েছে, মনে হয় তার একটি নির্দিষ্ট লক্ষ্য রয়েছে আর তিনি কাউকে খুঁজছে। আর এই বছরগুলোতে দলনেতা এতিমখানার বাচ্চাদের সাহায্য করছে। এই বাচ্চারা এমন মানুষ যাদের তিনি রক্ষা করতে চায়। হানকুয়ান সন্দেহ করতে শুরু করে যে দলনেতা হয়তো এই বাচ্চাদের মধ্যে কারো জন্য দোষ স্বীকার করছে। তবে দলনেতা এখনও একই কথা বলছিল। হানকুয়ানকে নিউজ বিভাগের লোকজনকে ডেকে আনতে বলে, তিনি বলে যে এটি করলে খুনের মামলা পুরোপুরি শেষ হয়ে যাবে। ইলুও বিশ্বাস করে যে এত দয়ালু আর উষ্ণ হার্টের দলনেতা কখনই কঠোর হবে না। তিনি অবশ্যই নিজেকে উৎসর্গ করে কাউকে রক্ষা করছে। এই রহস্যময় ব্যক্তি আসল খুনি। এই ব্যক্তির পরিচয় খুঁজে বের করার জন্য হানকুয়ান ইচ্ছাকৃতভাবে দলনেতাকে মুক্তি দেয় আর ব্যাখ্যা করে যে দলনেতা একাধিক মামলায় অ্যালিবাই পেয়েছে আর তাই তিনি খুনি হতে পারে না। মুক্তি পাওয়ার সাথে সাথেই দলনেতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। মনে হয় হানকুয়ানের এই পদক্ষেপ তার কোনো পরিকল্পনাকে ব্যাহত করেছে। এরপরে হানকুয়ান আর ইলু যেমনটি আশা করেছিল, স্বাধীনতা ফিরে পাওয়ার পর দলনেতা দ্রুত একটি নির্দিষ্ট স্থানে গাড়ি চালিয়ে যায়। হানকুয়ান ব্যবস্থা করে রেখেছিল যে পুরানো ইয়েনও তার পিছু নেবে
যাবে পুরানো ইয়েন অনুসরণ করে দেখতে পায় যে দলনেতা শহরতলির রিডের ঝোপে এসেছে। মনে হচ্ছে কারো সাথে দেখা করার কথা ছিল। অপ্রত্যাশিতভাবে দলনেতা বুঝতে পারে যে তাকে অনুসরণ করা হচ্ছে আর পুরানো ইয়েনকে অতর্কিত আক্রমণ করে তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় আর রিডের ঝোপে লুকিয়ে যায়। তিনি মনোযোগ দিয়ে দূরে থাকা দুই পুরুষকে দেখে আর একই সাথে রিডের অন্য পাশ থেকে একটি বন্দুকের নল বের হয়ে আসে। বন্দুকটি কেবল কথা বলা দুইজন পুরুষকে লক্ষ্য করেছিল। সেই মুহূর্তে দলনেতা চিৎকার করে তাদের সতর্ক করে দেয় আর দ্রুত দৌড়ে যায়। হানকুয়ান ঘটনাস্থলে পৌঁছানোর পর রিডের ঝোপের ভিতর থেকে কয়েকবার গুলির শব্দ শুনতে পায় আর আরও কয়েক ধাপ এগোলে দেখে যে দলনেতা গুলিবিদ্ধ হয়ে রিডের মাঠে পড়ে আছে। গুরুতর আহত অবস্থায় দলনেতা অস্পষ্ট কথা বলছিল, ইঙ্গিত করে যে সবকিছু তার নিজের কারণে ঘটেছে আর সেই বাচ্চাটির কোনো দোষ নেই। হানকুয়ান জানতে চায় সেই বাচ্চাটিকে, কিন্তু দলনেতা হানকুয়ান বুঝতে পারে না। এমন দুটি বাক্য কেবল বিটবিট করে অ্যাম্বুলেন্স দলনেতাকে হাসপাতালে নিয়ে যায়। হানকুয়ানও বর্তমান পরিস্থিতিতে হতাশ হয়ে পড়ে আর নিজেকে তিরস্কার করে যে তিনি দলনেতার কথা শোনেনি আর সময় মতো নিউজ বিভাগের লোকজনকে ডাকেনি। ইলু হানকুয়ানকে উৎসাহিত করতে থাকে, অনেক মানুষ মারা গেছে, এখন তাদের অবশ্যই খুনিকে প্রকাশ করতে বাধ্য করতে হবে। ইলু অনলাইনে অনুসন্ধান করে বুঝতে পারে যে দলনেতা শেষ দুটি কথা বলেছিল, যা একটি অ্যাপার্টমেন্ট আর একটি নির্মাণ সংস্থার নামকে বোঝায়। আহত দলনেতা ছাড়াও রিডের ঝোপের ঘটনাস্থলে অন্য দুইজন পুরুষ ছিল, একজন প্রাক্তন প্রসিকিউটর আর একজন মেয়র। প্রসিকিউটর গুলিবিদ্ধ হয়ে আহত হয় আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেয়ের গুলির শব্দ শুনে পালিয়ে যায়। ঘটনাটি ক্রমশ জটিল হয়ে ওঠে। ইলু বিশ্বাস করে যে খুনি বারবার হত্যা করছে কারণ সে কিছু বলতে চায়। যদি তাই হয় তবে তাদের খুনিকে একটি মাইক্রোফোন দেওয়া উচিত। তার পরামর্শে পুলিশ মিডিয়াতে ধাঁধার হত্যা মামলাটি প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। মামলাটি দ্রুত মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে আর শীঘ্রই টেলিভিশন একটি বেনামিভাবে পাঠানো সপ্তম অপরাধের ধাঁধা পায়। ধাঁধাটি পৌঁছানোর সাথে সাথে হাসপাতালে প্রাক্তন প্রসিকিউটরের শরীরে অস্বাভাবিকতা দেখা দেয় আর তিনি মৃত্যুর মুখোমুখি হয়। এখানেই 9 নম্বর এপিসোড শেষ হয়। আজ এই পর্যন্তই। ব্লাড পাজল এই ড্রামার অরো এপিসোড এর পরের সপ্তাহে আসবে। প্লিজ ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।